স্বামী বিবেকানন্দকে কি বিদ্যাসাগর চাকরি দিয়েছিলেন? কিভাবে বিদ্যাসাগরের মতো মানুষের লিভার ক্যান্সার হলো? নিজের ছেলের সঙ্গে বিধবার বিয়ে দিলেন বিদ্যাসাগর। এরপর কি হয়েছিল জানতে হলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটি দেখতে হবে। চ্যানেল লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। 1 মে সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ ছাড়াও মাসিক অতিরিক্ত 200 টাকা বেতনে দক্ষিণবঙ্গে সহকারী বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ স্কুল ইন্সপেক্টরের পদে নিযুক্ত হন বিদ্যাসাগর। তিনি নিজে স্কুলের বাইরে দাঁড়িয়ে শুনতেন শিক্ষকরা কেমন পড়াচ্ছেন। 17 জুলাই বাংলা শিক্ষক প্রশিক্ষণের জন্য সংস্কৃত কলেজের অধীনে ওই কলেজের প্রাতঃকালীন বিভাগে নর্মাল স্কুল স্থাপন করেন। এই বছরেই দক্ষিণবঙ্গের 4 জেলায় একাধিক মডেল স্কুল বা বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আগস্ট থেকে সেপ্টেম্বরে নদিয়ায় 5টি, আগস্ট থেকে অক্টোবরে বর্ধমানে 5টি, আগস্ট সেপ্টেম্বর নভেম্বরে হুগলিতে 5টি এবং অক্টোবর ডিসেম্বরে মেদিনীপুর জেলায় 4টি বঙ্গবিদ্যালয় স্থাপন করেন তিনি। 1856 সালে ঈশপের কাহিনী অবলম্বনে রচিত কথামালা প্রকাশিত হয়। এইখানে তার মা ভগবতী দেবীর কথা বলা দরকার। ভগবতী দেবী ছিলেন ভীষণ দয়ালু। তার দয়ায় গ্রাম পল্লী প্রতিবেশকে তার স্নেহের আঁচলের তলায় রাখতেন তিনি। রোগার্তের সেবা, ক্ষুধার্তকে অন্ন দান করা ছিল তার প্রতিদিনের কাজ। বীরসিংহ গ্রামে আগুন ধরে গিয়ে বিদ্যাসাগরের বসত বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তখন বিদ্যাসাগর তার মাকে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন। তখন তার মা বললেন, যেসব দরিদ্র লোকের ছেলেমেয়েরা এখানে অন্ন বস্ত্র পেয়ে বীরসিংহ বিদ্যালয় থেকে পড়াশোনা করে, আমি চলে গেলে এরা কি খেয়ে স্কুলে লেখাপড়া করবে? আরেকবার বিদ্যাসাগর তার মাকে জিজ্ঞাসা করেছিলেন, বছরের মধ্যে একদিন পুজো করে 600-700 টাকা বৃথা ব্যয় করা ভালো, নাকি গ্রামের নিরুপায় অনাথ লোকেদের ওই টাকা দিয়ে মাসে মাসে কিছু সাহায্য করা ভালো? এটা শুনে মা ভগবতী দেবী উত্তর দেন, গ্রামের দরিদ্র নিরুপায় লোক প্রতিদিন খেতে পেলে সেটাই হবে আসল পুজো। এই রকম ছিলেন মা ভগবতী দেবী। তারই গর্ভের সন্তান দয়ার সাগর বিদ্যাসাগর। মানুষের দুঃখ কষ্টে বিদ্যাসাগরের মন কেঁদে উঠত। বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজে পড়ান তখন তিনি কলেজের কাজের মধ্যে থেকেও সমাজসেবা করতেন। একদিন বাড়ির চণ্ডী মণ্ডপে বসে ঈশ্বরচন্দ্র তার বাবার সাথে বীরসিংহ স্কুল সম্বন্ধে আলোচনা করছিলেন। এমন সময় তার মা কাঁদতে কাঁদতে চণ্ডী মণ্ডপে এসে একটি বালিকার বিধবা হওয়ার কথা বলে ঈশ্বরচন্দ্রকে বললেন, তুই এতদিন এত শাস্ত্র পড়লি, তাতে বিধবার কি কোনো উপায় নেই? মায়ের কথা শুনে ঈশ্বরচন্দ্র উপায় খোঁজা শুরু করলেন। একদিকে তিনি বেদান্ত, ন্যায়, দর্শন পড়েছিলেন, আর একদিকে তিনি ল পাশ করে আইনও জানতেন। হিন্দু বিধবাদের অসহনীয় দুঃখ, তাদের প্রতি পরিবারের মানুষের অন্যায়, অবিচার, অত্যাচার গভীরভাবে ব্যথা দিয়েছিল দয়ার সাগরকে। এই বিধবাদের মুক্তির জন্য তিনি আজীবন সর্বস্ব পণ করে সংগ্রাম চালিয়ে গেছেন। হিন্দু শাস্ত্র থেকে প্রমাণ করেছেন যে বিধবা বিবাহ আইনসম্মত। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব প্রথম পুস্তক এবং বিধবা বিবাহ মতের যারা বিরোধ করেছিল তাদের কণ্ঠ রোধ করতে পর্যাপ্ত শাস্ত্রীয় প্রমাণ দিয়ে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব দ্বিতীয় পুস্তক প্রকাশ করেন তিনি। বিধবা বিবাহ আইনসম্মত করতে ভারতে নিযুক্ত ব্রিটিশ সরকারের কাছে বহু স্বাক্ষর করা এক আবেদনও পাঠান তিনি। বিদ্যাসাগর মায়ের দেওয়া কথা রাখলেন। 1856 সালের 16 জুলাই বিধবা বিবাহ আইনসম্মত হয়। এই বছর 7 ডিসেম্বর কলকাতায় প্রথম বিধবা বিবাহ হয় 12 সুকিয়া স্ট্রিটে বিদ্যাসাগরের বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। পাত্র ছিলেন
সংস্কৃত কলেজের কৃতী ছাত্র ও অধ্যাপক বিদ্যাসাগরের বন্ধু শ্রীশচন্দ্র বিদ্যারত্ন। পাত্রী ছিলেন বর্ধমান জেলার পলাশডাঙ্গা গ্রামের 12 বছরের বিধবা কন্যা কালীমতি। বিদ্যাসাগরের নিজের চেষ্টায় নিজে উপস্থিত থেকে তিনি এই বিবাহ দিয়েছিলেন। বিদ্যাসাগরের উদ্যোগে একাধিক বিধবা বিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়। শুধু তাই নয়, নিজের একমাত্র সন্তান নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সাথে এক বিধবা কন্যা ভবসুন্দরীর বিবাহ দেন তিনি। এর জন্য বিদ্যাসাগরকে সে যুগে রক্ষণশীল সমাজের মানুষদের কঠোর বিদ্রূপ ও অপমান সহ্য করতে হয়। বিধবা বিবাহ দেওয়ার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল, কিন্তু বীর সন্তান বিদ্যাসাগর সেসবের তোয়াক্কাই করেননি। 1857 সালের 24শে জানুয়ারি স্থাপিত হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সমিতির অন্যতম সদস্য তথা ফেলো মনোনীত হন বিদ্যাসাগর। এই সমিতিতে 39 জন সদস্যদের মধ্যে মাত্র 6 জন ভারতীয় ছিলেন। বাংলায় নারী শিক্ষার প্রসারে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির উন্নতি সম্ভব নয়। বিদ্যাসাগর এবং ইংরেজ সাহেব ড্রিঙ্ক ওয়াটার বিটন উদ্যোগী হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বালিকা বিদ্যালয় তৈরিতে বিদ্যাসাগরের অবদান ছিল সবথেকে বেশি। এটি ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। 1857 সালে বর্ধমান জেলায় মেয়েদের জন্য তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গ্রামাঞ্চলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারের জন্য বিদ্যাসাগর বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 সালের মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে মেয়েদেরকে স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করতেন। প্রায় 1300 ছাত্রী এই স্কুলগুলোতে পড়াশোনা করত। পরবর্তীকালে তিনি সরকারের কাছে আবেদন করলে ইংরেজ সরকার এই স্কুলগুলোর জন্য অল্প কিছু আর্থিক সাহায্য দিতে রাজি হয়। 1864 সালে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288টি। এরপর কলকাতায় 1872 সালে মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। নিজের মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি নিজের গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বাংলায় তীব্র অন্ন সংকট দেখা দিলে বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে নিজের খরচে একটি অন্ন ছত্র খোলেন। 6 মাস প্রতিদিন 400-500 নরনারী ও শিশু এই অন্ন ছত্র থেকে অন্ন, বস্ত্র, চিকিৎসা সব কিছু পেয়েছিল। যারা এই অন্ন ছত্রে খেতে লজ্জা পেতেন তাদের বাড়িতে গোপনে চাল ডাল বা টাকাও পাঠাতেন দয়ার সাগর বিদ্যাসাগর। একবার অন্ন ছত্রে যখন খিচুড়ি দেওয়া হচ্ছিল, কয়েকজন বললেন খিচুড়ি খাবো না। তখন বিদ্যাসাগর দুবেলা সকলকে মাছ ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন। মাইকেল মধুসূদন দত্ত বিদেশে ঋণের দায়ে বিদ্যাসাগরের কাছে অর্থ সাহায্য চেয়ে চিঠি পাঠালেন। মাইকেল মধুসূদন দত্ত জানতেন যে একমাত্র দয়ার সাগরের কাছ থেকেই সাহায্য পাবেন তিনি। বিদ্যাসাগর নিজে ধার করেও মাইকেল মধুসূদন দত্তের কাছে টাকা পাঠান। এমনই দয়ার সাগর তিনি। সংস্কৃত কলেজে কাজ করার সময় ব্যাকরণ অধ্যাপকের পদ খালি হলে বিদ্যাসাগর তারানাথ তর্ক বাচস্পতির জন্য মার্শাল সাহেবকে অনুরোধ করেন। সাহেব বললেন তার চাকরি করার ইচ্ছা আছে কিনা সেটা আগে জানা দরকার। এই শুনে বিদ্যাসাগর সেদিন 30 ক্রোশ পথ দূরে কালনায় তর্ক বাচস্পতির সঙ্গে দেখা করার জন্য পায়ে হেঁটে যাত্রা করলেন। পরের দিন তর্ক বাচস্পতির সম্মতি ও তার প্রশংসাপত্র নিয়ে আবার পায়ে হেঁটে
যথাসময়ে সাহেবের কাছে উপস্থিত হলেন দয়ার সাগর। এখন যেখানে মানুষ নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না, সেখানে দয়ার সাগর পরের উপকার করার জন্য নিজের সমস্ত বল ও উৎসাহ প্রয়োগ করতেন। বিদ্যাসাগরের জীবনে এরকম উদাহরণ আরও অনেক আছে, কিন্তু আমরা এই কথাগুলো শুধুমাত্র প্রচার করি, কিন্তু আমরা কোনো ঝঞ্ঝাটে যেতে চাই না। বিদ্যাসাগরের গ্রন্থগুলির মধ্যে বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ, ঋজু পাঠ, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী উল্লেখযোগ্য। বাল্মীকি রামায়ণ লিখলেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের লেখা বাল্মীকি রামায়ণ সকলের অন্তত একবার পড়া উচিত। এর সাথে অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, কুমার সম্ভবম, আরও কত অমূল্য রত্ন। আমরা বিদ্যাসাগরের লেখা কটা বই পড়েছি। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষায় উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত, সুবিন্যস্ত, সুপরিচ্ছন্ন, সুসংহত করিয়া তাহাকে সহজ গতি ও কর্মকুশলতা দান করিয়াছিলেন। 1866 সালে দেশের নারীদের শিক্ষা প্রসারে বিদ্যাসাগর ব্যস্ত। এই বছরের শেষের দিকে মেরি কার্পেন্টার নামে এক ব্রিটিশ শিক্ষানুরাগী বিলেত থেকে কলকাতায় এসেছিলেন। মিস মেরি ভারতীয় মহিলাদের শিক্ষা নিয়ে খুব আগ্রহী ছিলেন। তিনি চেয়েছিলেন সেকালের অভাগা নারীরা শিক্ষার মাধ্যমে অগ্রসর হোক। বেথুন স্কুলে বিদ্যাসাগরের সাথে তার পরিচয় হয়। বিদ্যাসাগরকে সঙ্গে নিয়ে তিনি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে স্কুল পরিদর্শন করতে যেতেন। 1866 সালের 16 ডিসেম্বর বিদ্যাসাগর ও মিস মেরি কার্পেন্টার যখন হুগলি জেলার উত্তরপাড়া থেকে স্কুল পরিদর্শন করে ফিরছিলেন, তখন বালির উল্টো দিকে হঠাৎ বিদ্যাসাগর যে ঘোড়ার গাড়ি করে ফিরছিলেন সেটি উল্টে যায়। এর ফলে বিদ্যাসাগর ছিটকে পড়ে যান। তার পেটে ভীষণ আঘাত লাগে এবং বিদ্যাসাগর অজ্ঞান হয়ে যান। এরপর মিস মেরি দৌড়ে এসে বিদ্যাসাগরকে কলকাতায় হসপিটালে নিয়ে যান। ডাক্তার মহেন্দ্রলাল সরকার জানান, বিদ্যাসাগরের লিভারে চোট লেগেছে। এই ডাক্তার মহেন্দ্রলাল সরকারই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চিকিৎসা করেছিলেন। এরপর দীর্ঘদিন চিকিৎসা চলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ব্যথা কিছুটা কমলেও তিনি আর কোনোদিনও সুস্থ হতে পারেননি। তবে তার শরীর সঙ্গ না দিলেও মনের জোর অটুট ছিল। একটু সুস্থ হলেই তিনি ঝাঁপিয়ে পড়তেন মানুষের সেবায়। মাঝে মাঝেই তিনি অসুস্থ হয়ে পড়তেন। একবার হাওয়া বদল করতে বিদ্যাসাগর ঝাড়খণ্ডে যান। তিনি ঝাড়খণ্ডের কারমাটারে জীবনের বাকি দিনগুলো কাটানোর সিদ্ধান্ত নেন। এখানে সাঁওতালদের সাধারণ জীবন তার এত ভালো লেগেছিল যে তিনি কারমাটা স্টেশনের কাছে 500 টাকা দিয়ে আমবাগান সমেত প্রায় 14 বিঘা জায়গা কেনেন। ওই জায়গাটি ছিল স্থানীয় এক ইংরেজ মহিলার। স্বামী মারা যাওয়ার পর ওই জমি তিনি বিদ্যাসাগরকে বিক্রি করে চলে যান। সেখানে একটি বাড়ি তৈরি করেন বিদ্যাসাগর, নাম দেন নন্দনকানন। এখানে সাঁওতালদের সাথে বিদ্যাসাগর বন্ধুর মতো মিশতেন, একসাথে ভুট্টা পোড়া করে খেতেন। বিদ্যাসাগর এইসব সাঁওতালদের হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন। বিদ্যাসাগর হয়ে উঠলেন তাদের সত্যিকারের ঈশ্বর। তাদের রোগ সারিয়ে বিদ্যাসাগর হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। তিনি বিদেশ থেকে ওষুধ এনে হোমিওপ্যাথি বই পড়ে চিকিৎসা করতেন। ওখানকার ম্যাথরপল্লীতে উপস্থিত থেকে বিদ্যাসাগর নিজের হাতে কলেরা রোগীদের শুশ্রূষা করতেন। প্রতি বছর তিনি সবাইকে জামা কাপড়, কম্বল কিনে দিতেন। নিজের বাড়িতেই তৈরি করেছিলেন একটি স্কুল। এই কারমাটায় বিদ্যাসাগর 17 বছর কাটিয়েছেন। এই কারমাটা স্টেশনে একদিন এক ভদ্রলোক ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে হাঁকতে থাকে। ভদ্রলোকের হাতে ছিল একটি ছোট্ট সুটকেস। এমন সময় একজন লোক এসে বললেন, দিন আপনার সুটকেস, আমি পৌঁছে দিচ্ছি। লোকটির গায়ে মোটা চাদর আর পরনে ধুতি।
আর তার পায়ে ছিল চটি। লোকটি স্টেশনের বাইরে ভদ্রলোকের সুটকেস পালকিতে তুলে দিলেন। এমন সময় ভদ্রলোকটি তাকে পয়সা দিতে গেলে লোকটি বললেন, পয়সা লাগবে না। আপনি এত ছোট ব্যাগ নিয়ে এত বড় বিপদে পড়েছিলেন দেখে আপনাকে সাহায্য করতে আমি এগিয়ে এসেছি। তখন ভদ্রলোকটি বলল, পয়সা দিতে হবে না, তুমি কেমন কুলি? তখন লোকটি বললেন, আমি কুলি না, আমার নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, লোকে আমায় বিদ্যাসাগর নামে চেনে। এই শুনে ভদ্রলোকের লজ্জায় মাথা কাটা যায়। ভদ্রলোক বিদ্যাসাগরের পায়ে ধরে ক্ষমা চাইলেন আর বললেন, আপনি আজকে আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছেন, এবার থেকে আমি নিজেই আমার সমস্ত কাজ করব। বর্তমানে কারমাটা স্টেশনটির নাম বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন। 1890 সালের পর থেকে বিদ্যাসাগরের শরীরে অবস্থা আরও খারাপ হতে থাকে, তাই তিনি কলকাতা চলে আসেন। বাদুর বাগানের বাড়িতে স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরের সাথে দেখা করতে এসেছিলেন। দুজনের দেখা হওয়ার সমস্ত বর্ণনা কথামৃত গ্রন্থে লেখা আছে। 1872 সালে কোনো রকম সরকারি সাহায্য না নিয়ে সম্পূর্ণ নিজের চেষ্টায় বিদ্যাসাগর তৈরি করলেন মেট্রোপলিটন ইনস্টিটিউট, যা এখন বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। 1884 সালে এই স্কুলে শিক্ষক হিসাবে যোগ দেন স্বামী বিবেকানন্দ। বাবা মারা যাওয়ার পর যখন বিবেকানন্দ অর্থ সংকটে পড়েছিলেন, তখন মেট্রোপলিটন স্কুলের হেডমাস্টার মহেন্দ্রনাথ গুপ্ত বিবেকানন্দের চাকরির ব্যবস্থা করে দেন। এই মহেন্দ্রনাথ গুপ্ত ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একনিষ্ঠ ভক্ত এবং এই মহেন্দ্রনাথ গুপ্তই শ্রী রামকৃষ্ণ কথামৃত বইটি লিখেছিলেন। স্বয়ং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরের সম্পর্কে বলেছিলেন, এতদিন খাল বিল নদী দেখেছি, আজ সাগর দেখছি। স্বামী বিবেকানন্দ বিদ্যাসাগরের সম্পর্কে বলেছেন, সমগ্র উত্তর ভারতে আমার বয়সী এমন কোনো মানুষ নেই যার ওপর ওনার প্রভাব পড়েনি। 1891 সালের পর থেকে বিদ্যাসাগর ঘোরাফেরা একেবারেই বন্ধ করে দেন। তার বাদুর বাগানের বাড়ি থেকে তিনি আর কোথাও যেতে পারতেন না। সে বছর জুন মাস থেকে বিদ্যাসাগরের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। বিদ্যাসাগরের লিভারে ক্যান্সার তখন লাস্ট স্টেজে। ডাক্তার মহেন্দ্রলাল সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই ডাক্তার মহেন্দ্রলাল সরকার শ্রী রামকৃষ্ণের গলার ক্যান্সারের চিকিৎসা করেছিলেন। এই ডাক্তার মহেন্দ্রলাল সরকার বিদ্যাসাগরের পেটের লিভার ক্যান্সারের চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু কোনো লাভ হলো না। অবশেষে টানা 24 বছর ধরে কষ্ট সহ্য করে বাংলা 1297 বঙ্গাব্দের 13ই শ্রাবণ, ইংরাজি 1891 সালের 29শে জুলাই পরলোক গমন করলেন দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 70 বছর 10 মাস। সেদিন তাকে নিমতলা শ্মশানে নিয়ে যান তার পুত্র নারায়ণচন্দ্র ও তার কাছের আত্মীয়রা। চন্দন কাঠের চিতায় শোয়ানোর আগে স্নান করিয়ে একটি ফটো নেওয়া হয় বিদ্যাসাগরের। ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার শরৎচন্দ্র সেন। এই শরৎ দিল্লিতে তার ফটোগ্রাফির ব্যবসা শুরু করেন। সেখানে তার ব্যবসায় লস হচ্ছিল বলে কলকাতায় ফিরে এসে নতুন করে ফটো তোলার কাজ শুরু করেন তিনি। সে সময় ওনার ডাক আসে বিদ্যাসাগরের মরদেহের ছবিটি তোলার জন্য। ফটোটি তোলার সময় বিদ্যাসাগরের মুখ দেখা যাচ্ছিল না, তাই সব যাত্রীরা মৃতদেহকে ঠেলে একটু ওপরের দিকে তুলে দেয়। এই শরৎচন্দ্র সেন বিদ্যাসাগর প্রসঙ্গে লিখেছিলেন, সেকালে ধনী লোকেরা তো কথাই নেই, সাধারণ মধ্যবিত্তরা পর্যন্ত এই ছবি কিনে বাড়িতে রেখেছিল। দিল্লিতে যে লোকসান হয়েছিল, বিদ্যাসাগর মহাশয়ের কৃপায় তার 4 গুণ লাভ করে ফেলেছি। একটি কথা আপনাদেরকে প্রাণ ভরে বলছি,
বিদ্যাসাগর মহাশয় জীবিত অবস্থায় অনেক মানুষের অনেক উপকার তো করেছেনই, কিন্তু মৃত্যুর পর তিনি আমার এই পরম উপকার করলেন। এই পর্বে আপনারা দেখলেন শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ এবং বিদ্যাসাগরের তিনজনের মিলন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।